আজকের গল্প গ্রামের নাম ডুবপুকুর। মায়ের ঘরটা পরিষ্কার করতে গিয়ে হঠাৎ করে এই জিনিসটা চোখে পড়ল অলোকেশের। একটা কাগজের টুকরো। বিষয়টা হয়তো কাগজ বলেই ফেলে দিত, কিন্তু সেটা পাওয়া গেল মায়ের একটা পুরনো ছবির ফ্রেমের ভেতর। দক্ষিণের হাওয়ায় ফ্রেমটা মেঝেতে পড়ে ভেঙে যাওয়ার সাথে সাথেই কাগজটা বেরিয়ে পড়ল। আরও বেশি আশ্চর্য হলো অলোকেশ, কারণ সেই কাগজে মায়ের হাতে কিছু লেখা আছে। অলোক, আমি চিঠিতে কথাগুলো লিখছি ভেবে অবাক হোস না বাবা। যখন এই চিঠি তুই পাবি তখন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না। তবুও মরার আগে নিজের অসম্পূর্ণ ইচ্ছেটা একবার তোকে বলে যেতে চাই। বাড়ির অমতে তোর বাবাকে আমি ভালোবেসে বিয়ে করি। তোর জন্মের 3 বছরের মধ্যেই তোর বাবা কঠিন অসুখে মারা যায়। তবুও আমি কিন্তু কখনো আমার বাপের বাড়ির ভিটেতে ফিরে যাইনি। হাজার কষ্ট হলেও কখনো এই মুখ নিয়ে বাবা মার সামনে দাঁড়াতে পারিনি। অনেক ছোটোবেলায় তোর বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে আমি তোর মাথার উপরে ছিলাম, কিন্তু আমি চলে গেলে পরে তোর তো আর কেউ থাকবে না রে। তাই তোর কাছে আমার একান্ত অনুরোধ বাবা, তোর মামার বাড়িতে তুই একটিবার যাস। আশা করি তোকে দেখলে আমার প্রতি আর বাবা মার রাগ থাকবে না, অবশ্য যদি তারা বেঁচে থাকেন। তোর মামার বাড়ির গ্রামের নাম ডুবপুকুর। চিঠিটা পড়ে ধপ করে খাটের উপর বসে পড়ল অলোকেশ। অলোকেশের কখনো মনে পড়ে না তার বাবার কথা। জন্মের পর সে তার বাবাকে দেখেনি। একটু বড় হলে মায়ের মুখে শুনেছে বাবা নাকি কোন কঠিন অসুখে মারা গেছে, তাই মাই তার কাছে সব। ঘোর কাটল দরজায় কলিং বেলের আওয়াজে। অলোকেশ উঠে গিয়ে দরজা খুলতেই দেখল তার বন্ধু মৈনাক এসেছে। কিরে, কতক্ষণ থেকে বেল বাজাচ্ছি, ঘুমিয়ে পড়েছিলি নাকি? ও সব ছাড়তো, তোকে একটা জিনিস দেখাচ্ছি, একবার দেখ তো। অলোকেশ মৈনাককে চিঠিটা দেখালো। চিঠিটা পড়তে পড়তে মৈনাকের ভ্রু কুঁচকে গেছে। অবাক বিষয় চিঠিটা নামিয়ে রেখে বলল, এসব কি রে, এ কোথায় পেলি? মায়ের ঘরটা পরিষ্কার করতে করতে হঠাৎ ফটো ফ্রেমটা হাত থেকে পড়ে ভেঙে যায়, আর তার ভেতর থেকে এই চিঠিটা বেরিয়ে আসে। মৈনাক ততক্ষণে পকেট থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে তাতে লম্বা টান দিয়ে বলল, কিন্তু কাকিমা বেঁচে থাকতে তোকে এইসব বিষয়ে কোনো কিছু বলেনি? না রে, সেই বিষয়ে মা আমাকে কখনো কিছু বলেনি। তবে চিঠিতে যা লেখা আছে তা পড়ে যেটুকু বুঝলাম, তাতে মা হয়তো লজ্জায় আর তার বাপের বাড়ি ফিরে যেতে চায়নি। মায়ের শেষ ইচ্ছা আমাকেই পূরণ করতে হবে রে। কিন্তু সেই ডুবপুকুর গ্রাম কোথায় আছে তাও তো জানি না। আর এমন কোনো গ্রামের নাম তো আমি এর আগে শুনেছি বলে মনে হয় না। কিভাবে খুঁজে বের করা যাবে? অলোকেশ খানিকক্ষণ চিন্তা করে নিয়ে বলল, আমাদের পাড়ার অমূল্য কাকাকে চিনিস তো? আমি ছোটবেলায় বহুবার দেখেছি আমাদের বাড়িতে আসতে। বাবা মারা যাওয়ার পর কাকাই আমাদের মাথার উপর ছিলেন। অমূল্য কাকা হয়তো কিছু জানলে জানতেও পারে। মা তো আমায় কখনো মামার বাড়ির বিষয়ে কিছু বলেনি। অমূল্য কাকার সঙ্গে দেখা করতে হবে। কিন্তু আমি মাঝখানে শুনেছিলাম অমূল্য কাকা খুব অসুস্থ। তারপর অবশ্য কি খবর আমি আর জানি না। অলোকেশ বেশ কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, তুই একটা কাজ কর, আজ বিকেলে রতনদার চায়ের দোকানে চলে আয়। অমূল্য কাকাকে মাঝে মাঝে ওখানে দেখতাম, ওখানে আসতো। যদি সুস্থ থাকে তাহলে ওখানে আসবে, না হলে ওখান থেকে আমরা একবার চা খেয়ে কাকার বাড়িতে চলে যাব। মৈনাক চলে গেল। ঘরের বাকি কাজগুলো করতে করতে অলোকেশের মনটা ভার হয়ে যায়। তখন সে পৃথিবীর আলোই দেখেনি যখন বাবাকে হারায়। মাকে আঁকড়ে ধরে যদিও বা বেঁচে ছিল, আজ তাকেও হারাতে হলো। মায়ের ছবিটা বুকে নিয়ে স্মৃতির অতলে হারিয়ে যায় অলোকেশ। মনে পড়ে যতবারই বাবার কথা জিজ্ঞেস করেছে, মায়ের চোখের কোণটা ভিজে গেছে জলে। অলোকেশের যখন মাঝরাতে ঘুম ভেঙে যেত, দেখতে পেত মা পাশে নেই। একটু পরেই পাশের ঘর থেকে সেলাই মেশিনের আওয়াজটা কানে আসতো তার। মা রাতের পর রাত জেগে সেলাইয়ের কাজ করে
হাড় ভাঙা খাটুনি খেটে ছেলেকে মানুষের মতো মানুষ করেছে। বাবার অভাবটা কখনো বুঝতে দেয়নি অলোকেশকে। অলোকেশও মায়ের কথা রেখেছে। এখন সে একটা নামী সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। অলোকেশ ভেবেছিল যে দুনিয়ার সমস্ত সুখ তার মায়ের পায়ে এনে ঢেলে দেবে, কিন্তু মায়ের কপালে হয়তো সুখ ছিল না। অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় মা ঠাকুর ঘরে গিয়ে প্রত্যেক দিন পুজো দিয়ে প্রণাম করে অলোকেশকে টিকা লাগিয়ে দিত। কিন্তু সেদিন মা ঠাকুর ঘরে প্রণাম করতে গিয়ে আর উঠলেন না। মাকে ছাড়া কিভাবে যে এতগুলো দিন কেটে গেল বুঝতেই পারেনি অলোকেশ। কিন্তু এই কঠিন সত্যটাকে তো মেনে নিতে হবে। পৃথিবীতে কেউ তো আর চির অমর নয়, তাকে একদিন না একদিন অস্তাচলের পথে যেতেই হবে। সন্ধে নামার আগেই অলোকেশ জামাটা গলিয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। বাড়ি থেকে মিনিট 3 শিবুদার চায়ের দোকান। এটাই অলোকেশদের 3 নম্বর গলির একমাত্র চায়ের দোকান। অলোকেশ আর মৈনাক দুজনেই একই অফিসে চাকরি করে। সন্ধে 7টায় অফিস থেকে বাড়ি ফেরার পথে শিবুদার চায়ের দোকানের গরম স্পেশাল মালাই মার্কা চা আর গরম গরম সিঙাড়া না খেলে দুজনেরই দিনটা ভালো যায় না। তাদের পাড়ার প্রবীণ নবীন সকলেই আসে শিবুদার চায়ের দোকানে। সেখানেই চলে রাজ্যের আলাপ আলোচনা। অমূল্য কাকা এই দোকানেই চা খেতে আসতেন। ওরা অনেকবার দেখেছে অমূল্য কাকাকে। অলোকেশ গিয়ে শিবুদার চায়ের দোকানে বসার মিনিট 5 মধ্যেই মৈনাক এসে হাজির হয়েছে। শিবুদা, দুটো স্পেশাল চা। মৈনাক শিবুদাকে 2 কাপ চা বলে অলোকেশকে বলল, কিরে, অমূল্য কাকাকে দেখতে পেলি? না রে, এখনো তো এলো না। আমার মনে হয় তোর সন্দেহ ঠিক, হয়তো অসুস্থতার কারণেই ঘরে আছে। চল তাহলে চাটা খেয়ে না হয় মোর বাড়িতেই একবার যাওয়া যাক। অমূল্য কাকার বাড়িটা মৈনাকদের বাড়ির দিকে, মানে অলোকেশের বাড়ির উল্টো দিকে। মিনিট 5 মধ্যেই ওরা অমূল্য ঘোষের বাড়ির সামনে চলে এলো। লোহার ছোট গেট ঠেলে ভেতরে প্রবেশ করলে ওরা সামনে বিশাল কাঠের দরজাটা দেখল বন্ধ করা। টোকা দিতেই কিছুক্ষণের মধ্যে দরজা খুলে দিল অমূল্য কাকার স্ত্রী। বৃদ্ধা একটু ঝুঁকে পড়ে ওদের চেনার চেষ্টা করে তারপর বললেন, ও মৈনাক, অলোকেশ, তোরা ভেতরে আয়, ভেতরে আয়। দুজনেই ভিতরের ঘরে গিয়ে বসলো। ততক্ষণে গলার আওয়াজ পেয়ে অমূল্য কাকাও চলে এসেছে বসার ঘরে। অমূল্য কাকা এসে চেয়ারে বসতে বসতে বললেন, বৌঠানের মৃত্যু সংবাদটা শুনে মনটা কেমন ভার হয়ে গেল রে অলোকেশ। তুই তখন অনেক ছোট, তোর বাবা কঠিন অসুখে মারা যায়। তোর বাবা আর আমি খুব ভালো বন্ধু ছিলাম। আর আজ যাই হোক, মন খারাপ করিস না রে। একদিন না একদিন সবাইকেই তো ছেড়ে চলে যেতে হবে। আমিও আর কতদিন যে এই পৃথিবীতে থাকবো জানি না। শরীরের যে অবস্থা, সে যাই হোক, সেসব কথা এখন বাদ দে। অলোকেশ পকেট থেকে মায়ের লেখা চিঠিটা বার করে অমূল্য কাকার হাতে দিয়ে বলল, এই চিঠিটা মায়ের ঘর থেকে পেলাম কাকা। মা আমাকে কখনো মামার বাড়ির সম্পর্কে কোনো কথাই বলেনি। আমিও অবশ্য জিজ্ঞেস করিনি কখনো। এই চিঠিটা পড়ে খুব খারাপ লাগছে কাকা। মায়ের শেষ ইচ্ছা আমি একবার আমার মামার বাড়িতে যাই। আমি গেলে হয়তো মায়ের উপর আর রাগ থাকবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মা চিঠিতে ঠিকানাটা লিখে দেননি। আমি তো চিনি না সেই গ্রাম কোথায়, তাই তোমার কাছে আসা। তুমি কিছু জানো এই গ্রাম সম্পর্কে? অমূল্য কাকা বেশ কিছুক্ষণ চিন্তা করে নিয়ে বললেন, কথায় কথায় বহু বছর আগে তোর মা অবশ্য আমাকে বলেছিল এই ডুবপুকুর গ্রামের কথা। সুন্দরবনের দিকে কোথাও একটা হবে। যত সম্ভব শিমুল চূড়া বাস স্টপেজে নেমে ওখান থেকে আরো ভেতরে নদী পার করে যেতে হয়। আমি শুধু এটুকুই জানি, বাকিটা এবার তোরা বুঝে নে। ও হ্যাঁ, আর একটা কথা, তোর দাদুর নাম বিনোদ বিহারী তালুকদার মনে হয় যত সম্ভব। তুমি অনেক উপকার করলে কাকা। যতটুকু শুনলাম আশা করছি ঠিক জায়গায় পৌঁছে যাব। সামনের সপ্তাহে অফিস, সপ্তাহখানেকের ছুটি নিয়ে দেখি যাওয়া যায় কিনা। এই অলোকেশ, আমিও কিন্তু তাহলে ছুটি নিয়ে নিচ্ছি সপ্তাহখানেকের জন্য।
বেশ কয়েক বছর হলো কোথাও বেড়ানো হয় না। ডিসেম্বরের মাঝামাঝি সময়। এবারে শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে। শিমুলচূড়া বাস স্টপেজে ওরা যখন নামলো তখন দুপুর 2টো। এখান থেকে এবার কোথায় যেতে হবে তা জানার জন্য একজন স্থানীয় লোকের সঙ্গে কথা বলা দরকার। একটা চায়ের দোকান দেখে সেদিকে এগিয়ে গেল ওরা। সেখানে এক ভদ্রলোক দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। মৈনাক বলল, ও দাদা, বলছি ডুবপুকুর গ্রামটা কোথায় একটু বলতে পারবেন কি? আমরা এই দিকটায় একেবারে নতুন, কলকাতা থেকে আসছি। এদিকের পথঘাট কিছুই চিনি না। লোকটা ভুরু কুঁচকে আগাগোড়া ভালো করে দেখলো ওদের দুজনকে, তারপর চোখ বড় বড় করে বলল, আপনাদের তো দেখে সুস্থ বলেই মনে হচ্ছে। হ্যাঁ, মরণের পাকনা গজিয়েছে নাকি? যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান। লোকটার কথা শুনে দুজনেই হাঁ করে দাঁড়িয়ে রইল। অলোকেশ বলল, আরে ও মশাই, কি ধরনের কথা বলছেন? আপনি জানেন না সেটা বললেই হলো। একজন অচেনা অজানা লোকের সাথে এইভাবে কথা বলাটা কি আপনার উচিত? লোকটা আরো খানিকটা এগিয়ে এসে ভাঙা ভাঙা গলায় বলল, যেটা বললাম সেটা করুন, ফিরে যান যেখান থেকে এসেছেন। কথাগুলো বলেই লোকটা গটগট করে চলে গেল উল্টো দিকে। কিছুক্ষণ ওইভাবে দাঁড়িয়ে থেকে মৈনাক বলল, আরে ছাড় তো সব লোকেদের কথা, যত সব অশিক্ষিত গোমূর্খের দল। আমরা নিজেরাই খুঁজে বার করব। চল, সামনে মনে হচ্ছে কোনো নদীর খেয়াঘাট, তো ওখানেই যাই। ওখানে গিয়ে কাউকে একবার জিজ্ঞেস করে নেওয়া যাবে। ধুলি কাকর মিশ্রিত পথ ধরে ওরা হেঁটে চলল খেয়াঘাটের দিকে। মনে মনে ভাবল এটাই হয়তো শিমুলচূড়ার খেয়াঘাট। খেয়াঘাটে যখন পৌঁছালো তখন সেখানে গুটি কতক লোকের ভিড়। একজন মাঝবয়স্ক লোক কাঠের একটা টেবিলের উপরে বসে সম্ভবত নৌকার ভাড়া নিচ্ছেন সকলের থেকে। অলোকেশ পকেট থেকে পয়সা বার করতে করতে লোকটিকে জিজ্ঞেস করল, আচ্ছা দাদা, ডুবপুকুর গ্রামটা কি নদীর ওপারে? আসলে আমরা কলকাতা থেকে এসেছি। লোকটি অন্যদের থেকে ভাড়া নিতে নিতে আপন মনে বলল, খেয়াঘাট পেরিয়ে ওপারে যান। ওপারে গিয়ে দেখবেন গরুর গাড়ি আছে, কোনো গাড়োয়ানকে বলবেন সে নিয়ে যাবে। বৃদ্ধ লোকটিকে ধন্যবাদ জানিয়ে ওরা খেয়ায় উঠল। নৌকা যখন প্রায় মাঝ নদীতে তখন ওরা খেয়াল করল ঘাটের সেই পয়সা গোনা বৃদ্ধ লোকটি হাত তুলে কিছু বলবার চেষ্টা করছে, কিন্তু নৌকা ততক্ষণে অনেকটা দূরে চলে গেছে, তাই লোকটা কি বলছে বোঝা যাচ্ছে না ঠিক। শীতের সন্ধ্যা খুব তাড়াতাড়ি নেমে যায়। নদীর বুকে কুয়াশা ইতিমধ্যে তার সাদা চাদর বিস্তার করতে শুরু করেছে। খেয়া যখন ওপারে পৌঁছালো তখন সূর্য পশ্চিম দিকে অস্তাচলের পথে। খেয়াঘাট থেকে নেমে মাটির রাস্তার উপরে উঠতেই ঠান্ডাটা যেন আরো বেশ জাঁকিয়ে ধরল। রাস্তার উপর লোকজন খুব একটা নেই, কয়েকটা গুমটি দোকান ছাড়া আর বিশেষ কিছু চোখে পড়ল না। অদ্ভুত ব্যাপার তো, কোনো গরুর গাড়ি চোখে পড়ছে না। যাবো কি করে? দুই একটা দোকান চোখে পড়ছে, কিন্তু লোকজন তো তেমন একটা নেই। হ্যাঁ, তাই তো দেখছি। খেয়াঘাটের এই বৃদ্ধ লোকটি যা বলল তাতে এখানে তো গরুর গাড়ি পাওয়ার কথা। তাই তো, দোকানদারের কাছে জিজ্ঞেস করবো নাকি? অলোকেশের কথা শেষ হওয়া মাত্রই অন্ধকারের ভেতর থেকে একটা রোগা করে লম্বা কালো লোক কোত্থেকে ভূতের মতো তাদের সামনে এসে হাজির হলো। লোকটির হাতে একটা কেরোসিনের লণ্ঠন জাতীয় কিছু একটা জ্বলছে। লোকটার পা থেকে মাথা পর্যন্ত কালো চাদরে মোড়া। লোকটা এসে খড়খড়ে গলায় জিজ্ঞেস করলো, কোথায় যাবেন বাবুরা? কলকাতা থেকে আসা হচ্ছে বুঝি? দুজনেই প্রথমে থতমত খেয়ে গিয়েছিল, তারপর কোনো মতে নিজেদের সামলে নিয়ে বলল, আগে হ্যাঁ, যাব ডুবপুকুর গ্রামে। আমরা কলকাতা থেকেই আসছি, কিন্তু এখানে এসে দেখছি যে কোনো গরুর গাড়ি নেই। আপনি কি বলতে পারবেন গাড়ি কোথায় পাওয়া যাবে? লোকটি খ্যাঁক খ্যাঁক করে খানিকটা শিয়ালের মতো হেসে জবাব দিল, দেখো কাণ্ড, আপনাদের সামনেই গাড়োয়ান দাঁড়িয়ে আর আপনারা গাড়ি খুঁজছেন। এ বাবু, ঝোপের আড়ালি একটু পায়খানা করতে গিয়েছিলাম। চলুন, আমি আপনাদের নিয়ে যাব ডুবপুকুরে। লোকটির কথা শুনে অবাক হয়ে মৈনাক বলল,
আপনি গাড়োয়ান ভাই? তো আপনার গরুর গাড়ি কোথায়? আশেপাশে তো ত্রিসীমানার মধ্যে কোনো গাড়ি দেখলাম না। লোকটি আবার তেমন খ্যাঁক খ্যাঁক করে হেসে আঙুল দেখিয়ে বলল, ওই যে বাবুরা, ওই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। এবার ওরা ভালো করে লক্ষ্য করল, সত্যি দূরে দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে মিশে একটা গরুর গাড়ি। এতক্ষণে কেন গাড়িটা তাদের চোখে পড়েনি সেটাই ভেবে আশ্চর্য হলো ওরা। কিন্তু এটা ভেবে নিশ্চিন্ত হলো যে যাক, এতক্ষণ পরে অন্তত একটা গাড়ি পাওয়া গেছে। এবার ভালোই ভালোই রওনা দিতে পারলেই হয়। ঠিক আছে, চলো ভাই চলো। কলকাতা থেকে এসে শরীরটা বেশ ক্লান্ত লাগছে। ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না, যা চাইবে তাই দেবো। চলো চলো। গাড়িতে উঠে বসলো ওরা। ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে গরুর গাড়িটা চলতে লাগলো। শীতের সাদা কুয়াশার চাদর ভেদ করে এগিয়ে চলতে লাগলো গাড়িটা। গ্রামে গঞ্জে রাস্তাঘাট খুব একটা উন্নত হয় না। কাঁচা মাটির রাস্তার দুপাশে কষার জঙ্গলের ভেতর থেকে বিভিন্ন রকমের জীবজন্তুর ডাক শোনা যাচ্ছে। শীতের পোশাক সঙ্গেই আনা ছিল, তাই ব্যাগের ভেতর থেকে সোয়েটারটা গায়ে গলাতে গলাতে মৈনাক জিজ্ঞেস করলো, আচ্ছা, এই ডুবপুকুর গ্রামটা এখান থেকে কত দূরে হবে? আগে বাবু মাইল 5-6 পথ। ও দেখতে দেখতে পৌঁছে যাব। আসার সময় আমরা এই গ্রামের কথা একজনকে জিজ্ঞেস করলাম, বুঝলে? সে ঠিকানা তো বললই না, উপরন্তু আরো 2-4টে বাজে কথা শুনিয়ে দিল। কি ব্যাপার বলো তো ভাই? ভয় কথা, ভয়। ভয়ে মানে? ব্যাপারটা একটু খুলসা করে বলো না দেখি। আগে বাবু বহু বছর আগে এই ডুবপুকুর গ্রামে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। খেতি ফসল নেই, ঘরে চাল নেই, সেই এক হাহাকার চারিদিকে। বহু মানুষ মারা যায়। যারা বেঁচে ছিল তারা প্রাণ নিয়ে পালিয়ে যায় শহরে। সেই থেকে এই গ্রামের অনেক বদনাম। না খেতে পেয়ে মরেছে তো। খিদের জ্বালা, বড় জ্বালা বাবু, বড় জ্বালা। বদনাম কি? কি ধরনের বদনাম? ভূত প্রেত দত্তি দানব নাকি? হ্যাঁ, গাড়োয়ান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, আপনারা বলেন গিয়ে শহরের মানুষ বাবু, এইসব কিছু মানতে চান না, কিন্তু গায়ে গঞ্জে অনেক কিছু আছে। কারণ গায়ে গঞ্জে তো অন্ধকার, শহরের মতো তো আলো নেই। আর তিনাদের সবচেয়ে পছন্দের জায়গা হলো এই অন্ধকার গ্রামগঞ্জে আনাচি কানাচি। মৈনাক এতক্ষণ গাড়োয়ানের কথাগুলো চুপচাপ শুনছিল। পকেট থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে গাড়োয়ানের উদ্দেশ্যে বলল, আচ্ছা, তুমি তো এদিককার লোক বলে মনে হচ্ছে। তুমি বিনোদ বিহারী তালুকদারকে চেনো? আসলে আমরা যাব ওনার বাড়িতে। আগে চিনি বই কি বাবু। গাড়োয়ানের কথা শেষ হওয়া মাত্র গুড় গুড় শব্দ করে প্রচন্ড জোরে একটা বাজ পড়ল আশেপাশে কোথাও। থতমত খেয়ে গেল ওরা। গাড়োয়ান ততক্ষণে গাড়ি থেকে নেমে গিয়েছে। মৈনাক আর অলোকেশও ততক্ষণ গাড়ি থেকে নেমে গেছে। গাড়োয়ান আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আপনাদের আজ বোধহয় আর ফেরা হবে না। আকাশের অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। মৈনাক কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারল পূর্ব দিকটা কালো মেঘে ছেয়ে গেছে। অবাক হয়ে অলোকেশকে বলল, কি অদ্ভুত ব্যাপার! এমন অবস্থা তো আমি কোনোদিন দেখিনি। শীতকালে বৃষ্টি! হ্যাঁ, তাই তো দেখছি। আকাশে মেঘের যা পরিস্থিতি, তাতে এখনই বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। ও ভাই, একটু তাড়াতাড়ি চালাও না গাড়িটা। গাড়ির ছইয়ের ভেতরে বসেছিল বলে হয়তো এতক্ষণ কেউ খেয়াল করেনি। ততক্ষণে বাইরের পরিস্থিতি খারাপ হয়ে গেছে। ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে ইতিমধ্যে। অলোকেশের কথা শেষ হওয়া মাত্রই ঝেঁপে বৃষ্টি এলো। পরিমরি করে তাড়াতাড়ি ওরা গিয়ে ঢুকলো ছইয়ের ভেতর। এবার ওরা লক্ষ্য করলো একটা অদ্ভুত বিষয়। গাড়োয়ান লোকটা আকাশের দিকে তাকিয়ে বিড় করে মুখে কিছু যেন একটা বলছে। ওরা ভাবলো হয়তো অসময়ে বৃষ্টি হওয়ার জন্য প্রকৃতিকেই গালিগালাজ করছে লোকটা। মৈনাক এবং অলোকেশ চিৎকার করে বলল, ছইয়ের মধ্যে
বাড়িতে ঢোকো, অসময়ের বৃষ্টি শরীরে লাগলে শরীর খারাপ হতে পারে। গাড়োয়ান লোকটা ওদের কাছে এগিয়ে এসে সেই আগের মতোই খ্যাঁক খ্যাঁক করে হেসে বলল, আমার কথা চিন্তা করবেন না বাবুরা, আমার ঠান্ডা লাগে না। বাবু, বলছিলাম যে গাড়ি আর হয়তো এগোবে না। গাড়ি আর চলবে না মানে? আই বাবু, এত বৃষ্টি হচ্ছে তো, এই বৃষ্টি বাড়বে ছাড়া কমবে না। আমি এই এলাকার লোক, ও বুঝতে পারি। গাড়ির চাকা আর এগোবে না। এ তো আপনাদের শহরের মতো পাকা রাস্তা নয় যে গড় গড় করে চলে যাবে। এ তো এই কাঁচা রাস্তা। দেখুন না বাবু, গাড়ির চাকা দুটো কেমন মাটিতে দেবে গেছে, বলদগুলো কেমন যেন ছটফট করছে, দেখুন। মৈনাক ব্যাগ থেকে টর্চটা বার করে গরুর গাড়ির চাকায় মারতেই দেখল সত্যি সত্যি চাকা অন্তত 1.5 হাত মতো গেঁথে গেছে মাটিতে। আসলে কয়েক মুহূর্তের মধ্যে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে এমনটা হওয়াই স্বাভাবিক। আর যেভাবে এই গাড়ির চাকা ডেবে গেছে তাতে এই গাড়ি আর এক চুলো এগোবে বলে মনে হয় না। অলোকেশ ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, ও আচ্ছা, তো কত দূর বাকি আর দুপুকুর যেতে? এখনো মাইল 2 পথ বাকি বাবু। দুজনেরই কপালে চিন্তার ভাঁজ। গাড়োয়ান বলল, আগে বাবু, আপনাদের একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। এই বলছিলাম যে এই কাছে আমার বাড়ি, যদি আজকে রাতটা আমার বাড়িতে থেকে যান তাহলে খুব অসুবিধা হবে কি না, মানে কাল আমি আপনাদের পৌঁছে দেব। এই ঝড় বাদলের রাতে এখন আর কোথায় যাবেন? মৈনাক অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমার বাড়ি এখানে? কিন্তু এখানে দূরে দূরে তো কোনো বাড়িঘর দেখতে পাচ্ছি না, কেবল আগাছা আর জঙ্গলে ভর্তি। এর মধ্যে তোমার বাড়ি কোথায়? গাড়োয়ান আবারও খ্যাঁক খ্যাঁক করে হেসে আঙুল দেখালো উল্টো দিকের জঙ্গলের ভেতরে। ওই যে দেখুন বাবুরা, ওই টিম টিম করে আলো জ্বলছে দেখছেন না, ওটাই এই গরিবের ঘর বাবু। সত্যি অবাক হয়ে গেল ওরা। লোকটা কি ম্যাজিক জানে নাকি? এর আগে তো ওইখানে কোনো আলো চোখে পড়েনি। সত্যি দেখলো দূরে একটা আলো জ্বলছে। দুপাশের নিকষ কালো অন্ধকারে ঢাকা ঝোপঝাড় জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে না ওদের। আর এখন এই রাতে উপায়ও কিছু নেই, কারণ এই শীতকালের বৃষ্টি যদি গায়ে লাগে তাহলে নির্ঘাত নিউমোনিয়া। এখন এই লোকটাই তাদের ভরসা। কোনো রকমে যদি রাতটা কাটানো যায় তাহলে সকালবেলা যা হয় দেখা যাবে। আর সত্যি যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে তাতে এই বৃষ্টি রাতের মধ্যে কমবে বলে মনে হয় না। অনেক চিন্তা করে শেষে অলোকেশ বলল, ঠিক আছে, চলুন তাহলে। উপায় তো কিছু নেই, কাল সকালে না হয়। ঠিক আছে, দেখা যাবে, চলুন। গাড়োয়ান তৎক্ষণাৎ বলদ দুটোকে জঙ্গল থেকে খুলে তাড়িয়ে দিল জঙ্গলের দিকে। এতক্ষণ বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য পরিত্রাহী চিৎকার করছিল ওরা। সঙ্গে কোনো ছাতা নেই, তাই গাড়োয়ান একটা প্লাস্টিক জাতীয় কিছু ওদের হাতে দিয়ে বলল, এইটা মাথায় দিয়ে আমার পিছন পিছন আসুন বাবুরা, এটি আপনাদের মাথায় গায়ে জল লাগবে না। আসুন আসুন আমার সঙ্গে। বলেই লোকটা অন্ধকার জঙ্গলের মধ্যে ঢুকে গেল। তার পেছন পেছন চলল অলোকেশ এবং মৈনাক। আশেপাশের জঙ্গল থেকে বিভিন্ন রকম জন্তু জানোয়ারের ডাক কানে ভেসে আসছে। রাস্তাটা বৃষ্টিতে ভিজে একেবারে প্যাচপ্যাচে আর ভয়ানক পিচ্ছিল হয়ে গেছে। খুবই সন্তর্পণে তারা চলতে লাগলো সামনের দিকে। একটু পা যদি 19-20 হয় তাহলে একেবারে কাদায় পড়ে লেজে গোবরে হওয়ার অবস্থা হবে। অন্ধকারের মধ্যে অলোকেশদের পথ দেখতে অসুবিধা হলেও গাড়োয়ান লোকটা কিন্তু দিব্যি অন্ধকারের ভেতরে চলেছে। বুঝলি, আমার না কেমন একটা সন্দেহ হচ্ছে। প্রথম লোকটা গ্রামের নামটা জিজ্ঞেস করাতেই খুব ভয় পেয়ে গেছিল। তারপর ত্রিসীমানার মধ্যে যেখানে কোনো গরুর গাড়ি মানুষ নজরে আসছে না সেখানে হঠাৎ করে এই লোকটা তার গাড়ি নিয়ে হাজির হয়ে গেল। তারপর আরও একটা কথা ভালো করে চিন্তা কর,
ঠিক যেখানে এসে বৃষ্টিটা হলো সেখানেই তার ঘর। এগুলো কি সবই কাকতালীয়? আর তাছাড়া এই লোকটা আকাশের দিকে তাকিয়ে কি বলছিল? হ্যাঁ, তার মানে তুই কি বলতে চাইছিস স্পষ্ট করে বলতো? তুইও কি গ্রামের লোকদের মতো ভূত প্রেত বিশ্বাস করতে শুরু করেছিস নাকি? আরে না রে, একটু ভালো করে চোখ কান খোলা রেখে বিচার কর না। আচ্ছা দেখ, আমাদের টর্চ হাতে আছে, তবুও এই অন্ধকারের মধ্যে চলতে কত অসুবিধা হচ্ছে। কিন্তু এই লোকটাকে দেখ, যেন দিনের বেলার মতো গড় গড় করে হেঁটে যাচ্ছে। এই একজন মানুষের পক্ষে এত স্পষ্টভাবে রাতে দেখা কিভাবে সম্ভব? তাছাড়া তাছাড়া আর একটা কথা ভাব, এই লোকটা কিন্তু ভাড়ার বিষয়ে তেমন কিছু বলল না। এটা কি কখনো হতে পারে? এদের জীবিকাই তো এটা। আমার মনে হয় এই লোকটা পয়সা চায় না, বুঝলি, এই অন্য কিছু চায়। কেমন লাগছে আজকের গল্প? এমনই সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। চলুন তাহলে শোনা যাক গল্পের পরবর্তী অংশ। আরে দূর, কি যে বলিস না তুই। লোকটা গড় গড় করে চলেছে কারণ এই পথটা ওর চেনা, তাই। আর ভাড়ার কথা যদি বলিস, ওই 2-5 টাকা যা দিবি তাতেই ওরা খুশি। ঝড় বৃষ্টির রাতে লোকটা যে আমাদের মাথা গোজার একটা ঠাঁই দিয়েছে, এই যথেষ্ট। কিছুক্ষণের মধ্যেই ওরা এসে দাঁড়ালো একটা ভাঙাচোরা বাড়ির সামনে। বাড়িটা বেশ অদ্ভুত, ইটের গাঁথুনি দেওয়া বহু পুরনো বাড়িটা। বাড়ি বলাটা হয়তো ভুল হবে, কোনো রকমে 4টে দেয়াল দাঁড়িয়ে আছে। দেয়ালের ইটগুলো বহু পুরনো হওয়ার কারণে কালো শ্যাওলা জমে গেছে, আর দেয়ালের নানা জায়গায় ফাঁক ফোকর থেকে গজিয়ে উঠেছে বেশ কিছু পরগাছা। বাড়ির আশেপাশটা অসম্ভব রকমের আগাছা আর ঝোপ জঙ্গলে ভর্তি। বাড়ির ভেতর থেকে একটা হলুদ আলোর রেখা দেখা যাচ্ছে। এই রেখাটাই ওরা দেখেছিল রাস্তা থেকে। গাড়োয়াল লোকটা ততক্ষণ ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। পেছন ঘুরে বলল, আসুন বাবুরা, আসুন আসুন, এই হলো গরিবের কুটিরে। আসুন আসুন। দুজনেই গাড়োয়ান লোকটির সাথে ভেতরে ঢুকল। ভেতরে 2টো ঘর। একটি ঘরে একটা ভাঙাচোরা চৌকি জাতীয় কিছু পাতা আছে, তার উপর শত ছিদ্র তালি দেওয়া একটা বেড কভার জাতীয় কিছু। পাশেই একটা মাটির কুঁজো রাখা, আর একটা কোণায় একটা মাদুর জাতীয় কিছু রাখা। ঘরে কিন্তু আর বিশেষ কিছু নেই। ঘরের আড়ার দড়ি দিয়ে ঝোলানো আছে একটা হেরিকেন লণ্ঠন, আর পাশের ঘরে যে কি আছে তা বোঝা গেল না। গাড়োয়ান বলল, বাবুরা, আপনারা একটুখানি বসিয়ে বিশ্রাম নেন, আমি দেখি একটু মুড়ি বাতাসা জোগাড় করা যায় কিনা। এই একা মানুষ, রান্না বান্নার ঝামেলা খুব একটা নেই। না না, ওসব কিছু তোমাকে জোগাড় করতে হবে না, এত ব্যস্ত হতে হবে না। আমাদের সঙ্গে খাবার আছে, আমরা খাবার এনেছি কিছু, তাই আমরা রাতে খেয়ে নেব। তুমিও আমাদের সঙ্গে বসে খাও না। বেরোবার সময় সঙ্গে করে পাউরুটি আর কলা নিয়ে এসেছিল ওরা, সাথে কিছু জ্যামও ছিল। বিদেশ বিভূতিতে যাচ্ছে, খাওয়া দাওয়া ঠিকঠাক হবে কিনা তার জন্যই এই বিকল্প ব্যবস্থা নিয়েছিল। ওরা নিজেরাও খাওয়া শুরু করার সাথে সাথে গাড়োয়ান ভাইকেও দেওয়া হলো খেতে। খেতে খেতে অলোকেশ জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমার পরিবারে আর কেউ নেই নাকি? তুমি একাই থাকো? আর হ্যাঁ, কথায় কথায় তোমার নামটাই জানা হলো না। আগে বাবু, আমার নাম ভোলা। পরিবার পরিজন সব ছিল, ছেলেপুলেও ছিল। আমরা গরিব মানুষ, কাজের মানুষ, গ্রামে গঞ্জে কাজ করি পেট চালাই। দেশে বিদেশে পরিবার পরিজন ছেড়ে ঘুরে বেড়াই, আর 9 মাসে 6 মাসে একবার করে বাড়ি এসে দেখে যেতাম। আমারও ফুটফুটে ফুটফুটে ছেলে ছিল। হ্যাঁ, একবার বাড়ি এসে দেখি পরিবারের আর কেউ বেঁচে নেই। দুর্ভিক্ষে ক্ষুধায় না খেতে পেয়ে মরেছে সব। এই ঘরে, এই ঘরে লাশগুলো পচে গলে। আসলে আমাদের মতো মানুষেরা বাবু পৃথিবীর বুকে একটা বোঝা।
আমরা কোনো কাজেই আসি না, তাই তো ঈশ্বর আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমরা তো নিজের সবটুকু দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রোদে পুড়িয়ে জলে ভিজে গায়ের রক্ত জল করে ফসল ফলাই, আর সেই অন্ন তুলে দিই আপনাদের মতো শহরের বাবুদের কাছে। আর যখন দুর্ভিক্ষ দেখা দিল, তখন কই আপনাদের মতো শহরের বাবুরা তো আমাদের মুখে অন্ন তুলে দিলেন না। কেন দিলেন না বাবুরা, কেন দিলেন না? দিনের পর দিন না খেয়ে ক্ষুধার জ্বালায় মানুষগুলোর মূর্তি হয়েছে। ওসব বাদ দিন বাবুরা, আপনাদের অনেক দূর যেতে হবে। এখন শুয়ে পড়ুন, কাল সকালে আমি আপনাদের ডেকে দেব। বলেই ভোলা গাড়োয়ান বেরিয়ে গেল ঘর থেকে। অলোকেশ আর ময়না কি বলবে বুঝে উঠতে পারছে না। তবে কথাগুলো বলার সময় গাড়োয়ান ভোলার চোখে মুখে যে তীব্র হিংস্র ভাব ফুটে উঠেছিল, তা ওদের চোখ এড়ায়নি। আমার কিন্তু মন কু ডাকছে রে, মনে হচ্ছে আমাদের সঙ্গে খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে। মৈনাকের কথার কোনো জবাব দিল না অলোকেশ, কারণ ততক্ষণে দেয়ালের উল্টো দিকে একটা জায়গায় চোখ আটকে গেছে ওর। উল্টো দিকে একটা ছোট্ট দরজা মতো কিছু দেখা যাচ্ছে, আর সেখান থেকে আসছে একটা ভ্যাপসা মরা পচা গন্ধ। এতক্ষণ অলোকেশের দৃষ্টি লক্ষ্য করে মৈনাকও খেয়াল করেছে বিষয়টা। মৈনাক বলল, কি ব্যাপার বলতো? ওদিকটায় আবার কোনো ঘর আছে নাকি? আচ্ছা, ওখান থেকে কেমন একটা বিশ্রী গন্ধ নাকে আসছে না? হ্যাঁ, গন্ধটা অনেকক্ষণ থেকেই নাকে আসছিল। গন্ধটা যে ওখান থেকে আসছে তা বোঝা যাচ্ছে। চল তো একবার গিয়ে দেখি। টর্চটা বার করে এগিয়ে গেল ওই দরজাটার দিকে। আলতো হাতের ঠেলা দিতেই ক্যাচ করে একটা শব্দে খুলে গেল দরজাটা। কাঠের দরজার জায়গায় জায়গায় ঘুন পোকা লেগে খসে খসে পড়েছে কাঠ। দরজাটা খুলতেই নিচে একটা সিঁড়ি চলে গেছে, আর সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে লাগলো ওরা। নিচে নেমে আসার সঙ্গে সঙ্গেই গন্ধটা যেন আরো তীব্রভাবে নাকে এসে লাগলো। তারপর সামনে টর্চের আলো ফেলতেই যা দেখলো, তাতে মনে হলো এই মুহূর্তে হয়তো হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে ওদের। গোটা ঘরটায় জায়গায় জায়গায় ছড়িয়ে আছে চাপ চাপ রক্ত, মাংস আর হাড়ের স্তূপ। রক্তগুলো শুকিয়ে চাপ ধরে গেছে। আরো একটু ভালো করে দেখতেই ওরা বুঝতে পারল এই হাড়গোড়গুলো অন্য কোনো জন্তু জানোয়ারের নয়, সেগুলো মানুষের দেহের হাড়। মনে হলো কোনো চারপেও হিংস্র সাপদের ডেরায় এসে উঠেছে ওরা। সেই সাপদ মানুষগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে এখানে। তীব্র ঘৃণায় গা গুলিয়ে উঠল অলোকেশ আর মৈনাকের। প্রবল উৎকণ্ঠায় মৈনাক চাপা গলায় বলল, দেখলি, আমি আমি তোকে বলেছিলাম না, আমি তোকে বলেছিলাম না প্রথম থেকেই আমার সন্দেহ হচ্ছিল। এখন চল চল, বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে না। অলোকেশের ততক্ষণ গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাঁপা কাঁপা গলায় সে বলল, গাড়োয়ান লোকটা কে? আমরা কোথায় এসে পড়েছি? চল 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 চল, তাড়াতাড়ি এখান থেকে চল, তাড়াতাড়ি এখান থেকে বেরো। পড়ি মুড়ি করে কোনো মতে ওখান থেকে উঠে ঘরের ভেতরে চলে এলো ওরা। বাইরে বৃষ্টির বেগটা যেন আরো বেড়েছে। মৈনাক বলল, আমরা বোধহয় ভুল জায়গায় চলে এসেছি রে। যে করে হোক আমাদের এখান থেকে পালাতে হবে। আমার মনে হচ্ছে আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটবে। আমরা এখানে এসে ফেসে গেছি রে। এখান থেকে আমরা কোথায় পালাবো কি রে? ও লোকটা তো মনে হয় বাইরে কোথাও বসে আছে। দাঁড়া দাঁড়া, আমি দেখছি। বাইরে বৃষ্টিটাও আরো প্রবলভাবে শুরু হয়েছে। বাইরের কালো অন্ধকার যেন আরো গাঢ় হয়ে নেমে এসেছে পৃথিবীর বুকে। মাঝে মাঝে বিদ্যুতের আলোয় যতদূর দেখা যায়
শুধু ওই নিকষ কালো জঙ্গল, যেখানে ত্রিসীমানার মধ্যে আর কোনো জনবসতির চিহ্ন মাত্র নেই। একে তো ডিসেম্বরের মাঝামাঝি, এই সময়টা সবচেয়ে বেশি ঠান্ডা থাকে। তারপরেই হঠাৎ বৃষ্টি, শীতে যেন দাঁতে দাঁত লেগে যাচ্ছে ওদের। মনিয়াক, মনিয়াক, ওই গাছের উপরটা ভালো করে লক্ষ্য কর। অলোকেশের চোখ ততক্ষণে আটকে গেছে বাড়ির সামনে একটা বিশাল বড় অশ্বত্থ গাছের ডালের দিকে। বিদ্যুতের ঝলকানিতে সে ততক্ষণে বিষয়টা দেখে নিয়েছে। ওই গাছের দিকে তাকাতেই হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে যা দেখল তাতে গায়ের রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড় হলো। অবাক বিস্ময়ে তারা তাকিয়ে দেখল ওই ভোলা নামের গাড়োয়ান লোকটা বটগাছের একটা ডালে উঠে বসে আছে, আর তার লম্বা পাটা ঝুলছে গাছের ডাল থেকে। সেই পা দুটো যেন মহিষের গায়ে যেমন কালো কোঁকড়ানো মোটা মোটা লোম থাকে তেমনি লোমে ঢাকা। পায়ের আঙুলের নখগুলো প্রায় 5-6 ইঞ্চি করে লম্বা। আকাশের দিকে তাকিয়ে লোকটা বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলে চলেছে এক নাগাড়ে, যেন প্রকৃতির ইচ্ছার বিরুদ্ধে এই অনাকাঙ্ক্ষিত বৃষ্টি তার মন্ত্র বলে পৃথিবীর বুকে ঝরে পড়ছে অবিশ্রান্ত ধারায়। চল, আমাদের এখনো সময় আছে, এখান থেকে পালাই। না, কি ঘটছে সেটা না দেখে যাওয়াটা ঠিক হবে না। আমাদেরকে জানতে হবে কে এই লোকটা। চুপচাপ অপেক্ষা কর। অলোকেশের কথা শেষ হওয়া মাত্রই হঠাৎ আকাশের কোলে ভাঙা মেঘ সরিয়ে উঁকি দিল এক ফালি চাঁদের আলো। বৃষ্টি ততক্ষণে থেমে গেছে। চাঁদের আবছা আলো এসে পড়েছে জঙ্গলের উপর। সেই আবছা আলোতে লোকটাকে এখন মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে। লোকটা এবার সেই গাছ থেকে সরসর করে নিচে নেমে এলো। অলোকেশ ঘড়ি দেখল, রাত তখন 2টো। ওরা অবাক বিস্ময়ে দেখল লোকটা এবার কাপড়ের খুঁট থেকে একটা মহিষের শিঙা জাতীয় কিছু বের করে জঙ্গলের দিকে তাকিয়ে ফু দিল। তাতে প্রবল একটা বিকট শব্দে সেই শিঙাটা বেজে উঠল। 1 বার, 2 বার, 3 বার। চারিদিকে তখন অখণ্ড নিস্তব্ধতা। সেই শিঙার প্রচন্ড আওয়াজ নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিচ্ছে। হঠাৎ ওরা লক্ষ্য করল একটা অদ্ভুত বিষয়। বিস্ফারিত চোখে ওরা দেখল জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসছে কালো কালো বেশ কিছু ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তিগুলো আগা মাথা যেন কালো চাদরে ঢাকা। তাদের মুখ দেখা না গেলেও অন্ধকারের মধ্যে বোঝা যাচ্ছে তাদের চোখগুলো শিয়ালের মতো জ্বলছে। প্রবল ভয় আর বিস্ময়ে ময়না কাঁপা কাঁপা গলায় অলোকেশের কানে কানে বলল, এরা কারা? এরা তো মানুষ নয়, এরা মানুষ হতে পারে না। এবার ভোলা গাড়োয়ান আকাশের দিকে হাত তুলে তীব্র স্বরে চিৎকার করে উঠল সেই ছায়ামূর্তিগুলোর দিকে তাকিয়ে, আজ তোদের কতদিন মানুষের মাংস খাবি তোরা? আয় খাবি, আয় মানুষের মাংস। মানুষের মাংস। আকাশ বাতাস কাঁপিয়ে সেই তীব্র হাসিতে যেন বন বাদার ছিন্ন ভিন্ন হয়ে গেল। আর সেই ভয়ঙ্কর হাসিগুলোর সঙ্গে তাল মিলিয়ে সেই ছায়ামূর্তিগুলো তীব্রভাবে হেসে উঠল।
সেই হাসি এমনই ভয়ঙ্কর যে মনে হয় এই মুহূর্তে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবে। মনে হয় পাতাল থেকে উঠে আসছে কোনো নরপিশাচের দল, যারা বহুদিন ধরে অভুক্ত, যারা বহুদিন পর তাদের মহাভোজ পেয়ে উল্লাসে মেতেছে। মৈনাকার দেরি না করে অলোকেশের হাত ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে চিৎকার করে বলে উঠল, পালা অলোকেশ, যত জোরে পারিস পালা, বাঁচতে চাইলে পালা, এরা মানুষ নয়, পালা, এরা পিশাচ। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ওরা ছুটতে লাগলো বন বাদার ভেদ করে। ছুটে চলেছে সামনের দিকে, কোথায় চলেছে, সামনে কি আছে কিছুই জানে না, শুধু শুধু ছুটছে আর ছুটছে। পেছন থেকে তখনও সেই বিভৎস পিশাচগুলোর তীব্র হাসি কানে ভেসে আসতে লাগলো। এইভাবে কতক্ষণ ওরা ছুটেছিল জানে না। ছুটতে ছুটতে একসময় ধপ করে বসে পড়ল ওরা। শরীর আর চলছে না, চোখের সামনে সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে আসতে লাগলো। তার মধ্যে ওরা খেয়াল করলো পূর্ব দিকের আকাশটা সোনালী রোদের আভায় ভরে গেছে। ওরা বুঝলো ভোরের আলো ফুটছে, বিপদ কাটছে। খুব বাঁচা বেঁচে গেছি ভাই। আমরা যদি ঘুমিয়ে পড়তাম তাহলে হয়তো সত্যি সত্যি এতক্ষণে ওদের খাদ্য হয়ে যেতাম। আর একটা অবাক করা বিষয় দেখ, সারা রাত এত বৃষ্টি হলো অথচ বৃষ্টির এক ফোঁটা চিহ্ন নেই। মৈনাক অবাক হয়ে দেখল সত্যি তো এক ফোঁটা বৃষ্টির চিহ্ন মাত্র নেই কোথাও, এক ফোঁটা কাদার চিহ্নও নেই। এমন সময় দূর থেকে একটা গলার আওয়াজে তারা তাকিয়ে দেখল একটা লোক বেশ কিছু গরু ছাগল নিয়ে এদিকেই আসছে। লোকটা কাছে এসে অবাক বিস্ময়ে তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনারা কারা, এখানে কি করছেন? লোকটাকে সমস্ত কথা খুলে বলল ওরা। লোকটা সবকিছু শুনে চোখ বড় বড় করে বলল, আরে মশাই, আপনাদের কপাল ভালো যে আপনারা বেঁচে গেছেন। আর এটাই তো ডুবপুকুর গ্রাম। তবে এখন আর গ্রাম বলা যায় না, আগে ছিল। দুর্ভিক্ষ আর কলেরায় সমস্ত গ্রাম উজাড় হয়ে যায়, না খেতে পেয়ে মানুষ মরেছে। সেই থেকে এই গ্রামের খুব বদনাম। দেখছেন না গ্রামটা কেমন আগাছার জঙ্গলে ভরে গেছে। আপনাদের মতো শহরের লোকেরা যদি রাত বিরেতে পথ ভুল করে একবার এদিকে এসে পৌঁছায়, তারা আর বেঁচে বাড়ি ফেরে না। আপনার মামার বাড়ি হয়তো বহুকাল আগে ছিল, তবে এখন আর সেখানে কোনো কিছুর অস্তিত্ব নেই। যেখান থেকে এসেছিলেন সেখানে ফিরে যান। এখানকার মানুষেরা সব অতৃপ্ত, খিদের জ্বালায় মরেছে। তাই কোনো পথিক যদি পথ ভুল করে তাহলে ওরা তাদের কাঁচা ছিঁড়ে ছিঁড়ে খায়। এসব অবশ্য আমরা নিজে চোখে দেখিনি, তবে অনেকেই নাকি বলেছে। হ্যাঁ, যান যান, ফিরে যান, ফিরে যান। কথাগুলো বলেই লোকটা তার ভেড়া ছাগলগুলো নিয়ে চড়াতে চলে গেল অন্যদিকে। চল ভাই, মানে মানে ঘরের ছেলে ঘরে ফিরে যাই। এই গ্রামে হয়তো এককালে তোর মামার বাড়ি ছিল, তবে তা বহুকাল আগের কথা। মহামারীর দুর্ভিক্ষে সব শেষ হয়ে গেছে রে। তবে খুব খারাপ লাগছে, এত আশা নিয়ে তুই এলি, শেষে কিনা এই ছিল কপালে। অলোকেশ কোনো কথা বলল না, শুধু তার মুখ থেকে বেরিয়ে এলো একটা দীর্ঘ নিঃশ্বাস।